আমন্ত্রণ সবাইকে করোনা হেল্পলাইন অনুষ্ঠানের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। দর্শক, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মারা গেছেন ২২০ জন করোনা আক্রান্ত রোগী। গেল ২৪ ঘন্টায় কতজন মারা গেছেন সেই তথ্য পাওয়া যাবে কিছুক্ষণ পরে। তবে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় মারা গেছেন অন্তত ৯ জন, ঠাকুরগাঁয়ে ৭ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট বিভাগে ৫ জন। সারা দেশেই বাড়ছে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা। হাসপাতালে বেড়েছে ভিড়। কিছু কিছু হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়ে গেছে যে জায়গা হচ্ছে না মেঝেতেও। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতেও আর্থসামাজিক বাস্তবতায় ঈদকে সামনে রেখে শিথিল করা হচ্ছে কঠোর বিধিনিষেধ, চলবে গণপরিবহন, খোলা হচ্ছে দোকানপাট, সংখ্যা কমিয়ে উন্মুক্ত করা হচ্ছে কোরবানির পশুর হাটও। এর প্রভাব আগামী দিনগুলোতে কেমন পড়বে তাই এখন দেখার পালা। দর্শক, করোনা মহামারীর এমন দুর্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধের উপায়, ভ্যাকসিন প্রসঙ্গ সহ আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবার জন্যই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। জানিয়ে রাখছি দর্শক, আপনাদের সমস্যা শোনার জন্য আরটিভি টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রল এবং স্ক্রিনে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতে অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির স্যার, আপনার কাছে যেটি দিয়ে আলোচনা শুরু করব যে এত মৃত্যুর ঘটনা কেন ঘটছে এবং সংক্রমণ কেন লাগামহীন হয়ে উঠছে? দেখুন, প্রথমত যেটি হচ্ছে যে ভেরিয়েন্টটা নিয়ে আমরা ফাইট করছি, যেটি আপনারা দেখছেন যে ইন্ডিয়াতে ডেভাস্টেটিং সিচুয়েশন তৈরি করে সেটি বাংলাদেশে আসছে। আপনারা যদি ইন্ডিয়ান ইয়েটা খেয়াল করেন যে পরিমাণ তাণ্ডব ইন্ডিয়ায় হয়েছে, সেই তাণ্ডব এখন বাংলাদেশে চলছে। তা আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের যে পরিমাণ জনঘনত্বের দেশ, এইখানটায় মানুষকে আইসোলেট করা এবং সেপারেট করা খুবই ডিফিকাল্ট। অনলি ওয়ে যেটা ছিল যে সার্বজনীন মাস্ক ব্যবহার করা, সেটি আমরা কোনো পর্যায়ে মানুষকে বাধ্য করতে পারিনি, মানুষও সেটি পরেননি। যার ফলশ্রুতিতে যেখানে মাস্ক দুজন মানুষ পরলে পরে আপনার ক্লোজ টু 95-100% প্রোটেকশন দেওয়া যায়, যেটি মোর দেন ভ্যাকসিন, সেই সহজ একটা জিনিসকে আমরা তাদেরকে করতে বাধ্য করতে পারিনি, অথবা তারা সেটিকে নেয়নি, যার পরিণতি হিসেবে আজকে এত বেশি সংক্রমণ বেড়ে যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে আপনি লকডাউন করবেন, ফ্রিজিং করবেন, হোয়াট এভার ইউ ডু, ইফ ইউ ক্যানট ক্রিয়েট দ্য ব্যারিয়ার বিটুইন ম্যান, দেন দি ভাইরাস ক্যান ইজিলি স্প্রেড ওয়ান ম্যান টু আদার। আপনি সমস্ত দেশকে ফ্রিজ করে দেন, কারফিউ দিলেন, 144 জারি করলেন, আর মানুষজন যদি আরো কাছাকাছি গিয়ে গল্পগুজব করতে থাকে, মাস্ক না পরে, যত্রতত্র যে কোনো ভাবেই তাদের বিহেভ করে, ইট ইজ নট সাইন্টিফিক্যালি পসিবল টু স্টপ দ্য স্প্রেড। সো রাইট এট দিস মোমেন্ট the real thing would be to, if needed, executive order, এটি আরো আগেই দরকার ছিল। তারপরে আমি বলছি আমরা খুব অপটিমিস্টিক মানুষ, যে কারণে এখনো বলছি এখনো সময় আছে। যেখানে গতকালকের ইনসিডেন্স আপনি দেখেছেন, এটি রেকর্ড ছুঁয়েছে। যদি এই রেকর্ড ছুঁয়েছে, যেটি আবার একটু আমরা শিথিল করতে যাচ্ছি, সেটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটি সহজেই অনুমেয়, এবং অনেক আনএক্সপেক্টেড ডেথ কিন্তু সামনে অপেক্ষা করছে যদি এটি লাগাম ধরে না, মানে এখনই যদি আমরা লাগাম ধরে না পারি। বিষয়টা কেন আমি বলছি, এই জন্যে, ইভেন ইফ ইউ ভ্যাকসিনেট পিপল, ইউ ক্যানট কন্ট্রোল দিস ওয়েভ। এখন ভ্যাকসিনেট করলে আপনি চতুর্থ ওয়েভ কমাতে সাহায্য করতে পারবেন, বাট এই ওয়েভ কমাতে হলে অনলি আর্মস হোয়াট আই বিলিভ যে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন। আমি আগেও বলেছি, প্রয়োজন হলে যে কাপড়ের মাস্ক ত্রাণ হিসেবে খাদ্যদ্রব্যর পাশাপাশি এটিও বিতরণ করা উচিত এবং বাধ্য করা উচিত। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু স্প্রেড, টু স্টপ দ্য স্প্রেড। ইফ ইউ ক্যানট স্টপ দ্য স্প্রেড, দেয়ার উইল বি ডেথ। ইট ইজ ইনএভিটেবল। এটা একটা ভিসিয়াস সাইকেল। আপনি সংক্রমণের সংখ্যা বেশি বাড়াবেন, হাসপাতালে অনেক বেশি চাপ তৈরি হবে, আমাদের সক্ষমতার লিমিট রয়েছে। আপনি রাতারাতি ডাক্তার, বিশেষজ্ঞ, নার্স, পিসিএ এগুলো তো বাড়াতে পারবেন না। সেই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে, বুঝে সংক্রমণ কমানোর যা যা পদক্ষেপ আছে সেগুলোই নিতে হবে। জি স্যার, মানুষ তো এখনো স্বাস্থ্যবিধি এখনো মানছে না, মাস্কও ব্যবহার করছে না। তাহলে আমাদের জন্য সামনের পরিণতিটি কতটা ভয়াবহ হতে পারে? এই জায়গাটা আমি বলতে চাই, মানছে না কেন, ওয়াই দ্য পিপল আর নট অ্যাবাইড বাই দ্য রুলস। আমি
যেটি বলতে চাই, কয়েকজনকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেন মাস্ক না পরবার জন্য, তাকে মাস্কটা আপনি আগে সহজলভ্য করে দেন, তাদের কাছে যে ত্রাণের মতো মাস্ক আগে পৌঁছে দেন। যখন মাস্ক পৌঁছাবেন আপনি, তারপর যদি সে না পড়ে তখন তাকে আপনি বাধ্য করতে হবে। আদারওয়াইজ আপনি আনএক্সপেক্টেড ডেথ তো কমাতে পারবেন না। কারণ হচ্ছে কি, যে মানুষটি সংক্রমিত, সে মাস্কটা পরা তার জন্য বেশি জরুরি আমার চেয়ে। কারণ তাকে যদি আপনি মাস্কটা পরাতে পারেন তাহলে সে কিন্তু বেশি দূরে এটাকে স্প্রেড করতে পারবে না। সুতরাং এটি হচ্ছে একেবারে চিরুনি অভিযানের মতো। আমরা we cannot let our people die unexpectedly. We are seeing every day a lot of deaths, and that is not good for us. So in this point, because saving human life is the utmost importance, এই জায়গাটায় আমি বারবার বলেছি যে জিরো টলারেন্স থাকতে হবে আমাদেরকে। এখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। স্যার, আপনি যে ভবিষ্যতের যে শঙ্কার কথাটি বলছেন তা আমলে নিয়ে জরুরি ভিত্তিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি কি নেওয়া হচ্ছে? আসলেই কি সেটি নেওয়া হচ্ছে? আর কি কি ধরনের ব্যবস্থা নিলে আসলে সেটি কার্যকর করা যেতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত একটি জিনিস হচ্ছে যে এক্সিস্টিং হসপিটাল যেগুলো রয়েছে, যেটি আপনি বললেন, সেগুলোর উপরে এখন উপচে পড়া ভিড়। প্রত্যেকটি হসপিটালের কিন্তু সক্ষমতা রয়েছে। সক্ষমতা বলতে ধরেন আপনি একটা সার্টেন লিমিট পর্যন্ত ওয়েট আপনি ক্যারি করতে পারবেন, তার উপরে যদি আমি 500 পাউন্ডও দেই আপনি কিন্তু পারবেন না। আর্গুমেন্টসে আপনার এটা নৌকা, এটা একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু সে ভেসে থাকবে, তারপর যদি 1 আউন্সও দেয় এটা কিন্তু ডুবে যাবে। তারে এক্সিস্টিং হসপিটালে আপনি রুগীর লোড যত বাড়াবেন তত বেশি কিন্তু চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা তারা এক্সস্টেড, অ্যান্ড পিপল উইল নট গেট দি অপটিমাম ট্রিটমেন্ট। সেটাকে মাথায় রেখে এক্সিস্টিং হসপিটাল যেগুলো স্যাচুরেটেড সেখানে আর লোড বাড়ানো কোনোভাবেই উচিত হবে না। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রয়োজন হলে খুব অল্প খরচে, যেহেতু এখন উই আর ফেসিং এ হিউজ ক্রাইসিস, there is a risk that people will not get bed in hospital, in cabin and otherwise. So we need to find out some space to give support to the patients at the moment. It's a minimum cost. ছোট ছোট করে আমাদের প্রয়োজন হলে কিছু কিছু ফিল্ড হাসপাতাল তৈরি করতে হবে সবগুলি ডিভিশনে, যেখানে আমার অনলি সাপোর্ট উইল বি অক্সিজেন অ্যান্ড ভেরি লো প্রাইস সাম মেডিসিন ইজ রিকোয়ার্ড টু ট্রিট কোভিড। কোভিড চিকিৎসার জন্য বড় ধরনের স্পেশালিস্ট হইতে হবে, অনেক ওষুধ লাগবে, নট নেসেসারি। আমরা যদি প্রি আইসিইউ ম্যানেজমেন্টটা বেটার করতে পারি, আই মিন পেশেন্টকে আমরা খারাপ হতে দিতে পারি না। আগের স্টেজের ট্রিটমেন্টটা যদি আমি প্রি আইসিইউ ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারি, যেই সময় তার অক্সিজেন লাগবে সেই সময় থেকে যদি আমি অক্সিজেনটা দিতে পারি, আর যদি সেই সময় আমি তাকে সাপোর্টিং মেডিসিন গুলো দিতে পারি, তাহলে তার আইসিইউ দেওয়ার প্রয়োজন হবে না। সুতরাং এই জায়গাগুলিতে খুব প্রপারলি কাজ করে আউট অফ বক্স এখন চিন্তা করতে হবে। জি স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোন কলে, দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। জি আমি পটুয়াখালী থেকে বলছি। জি শুনতে পাচ্ছি দর্শক আপনাকে। আমি পটুয়াখালী থেকে বলছি। আমার বয়স 55 বছর। আমার বয়স 55 বছর। আমার দুইটা ব্লক আছে হার্টের। আমার দুইটা ব্লক আছে হার্টের। জি বলেন, আমি শুনতে পাচ্ছি, মূল সমস্যা বলেন। হ্যাঁ, আচ্ছা, আমার এখন শ্বাসকাশও আছে। শ্বাসকাশও আছে। এখন আমি কি টিকা নিতে পারবো কিনা স্যারের কাছে আমার প্রশ্ন। আপনার শ্বাসকাশ বলতে আপনি সম্ভবত অ্যাজমার কথা বুঝাচ্ছেন। আপনার ব্লক আছে, আপনার আরো অনেকগুলি কোমরবিডিটি, মানে আরো অনেক রোগ রয়েছে। আপনার কোভিড হলে আপনার রিস্কটা অন্যদের চেয়ে অনেক বেশি। সে কারণে আপনারা রিস্ক গ্রুপে আছেন বলে আপনাদের সবার আগেই টিকা নিতে হবে। জি ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। স্যার, যে আলোচনাটি করছিলাম সেটিতে আবার ফিরে আসি। স্যার, আরও একটি প্রসঙ্গ, যেটি হচ্ছে ডেল্টা ভেরিয়েন্টের অব্যাহত সংক্রমণে দেশের অধিকাংশ হাসপাতালেই দেখা যাচ্ছে তীব্র শয্যা সংকট, আইসিইউ এবং ভেন্টিলেশন সংকট, অথচ এখনও কিন্তু ফিল্ড হসপিটাল কিংবা অস্থায়ী ব্যবস্থাপনায় জরুরি যে চিকিৎসার ব্যবস্থা আমরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এর গুরুত্ব কতটুকু আসলে সেটি জানতে চাইব। এটি যেটি হচ্ছে যে বর্তমানে যেটি হাসপাতালগুলো, অনেকগুলি হাসপাতালই এখন খালি রয়েছে, যেমন মহানগর, তারপর হচ্ছে আপনার লালকুঠি, তারপর হচ্ছে ডিএনসিসিতে আরো 500 বেড বৃদ্ধি করা হচ্ছে। মহানগর হাসপাতালে যাতে সংখ্যা বৃদ্ধি করা যায়, এক্সিস্টিং যে ফ্যাসিলিটিস যেখানে এটা দেওয়া যাবে সরকার সেটি চেষ্টা করছেন সেগুলোকে স্যাচুরেট করবার। পাশাপাশি আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট হয়তো ডিক্লেয়ার করেছে যে 5টি ফিল্ড হাসপাতাল করবে।
তারা হয়তো আরো এক্সটেনশনও করবে। সেগুলো আমি যেই উদ্যোগগুলি গভর্নমেন্ট নিচ্ছেন সেটিকে সাধুবাদ দিই, কিন্তু এই কাজগুলি করতে হবে অতি দ্রুততার সঙ্গে। এবং আমি বারবারই বলছি যে কনভেনশনাল পদ্ধতিতে নয়, এটিকে আউট অফ বক্স চিন্তা ভাবনা করে অতি দ্রুত এটির কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই। জি স্যার, সেলিনা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন আমাদেরকে ফেসবুকে, এখন জ্বর আসলে অনেকে সিজনাল, অনেকবার বলে সিজনাল জ্বর, ফলে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, কোনটা সিজনাল কোনটা করোনা বুঝবো কি করে, উনি জানতে চেয়েছেন। দেখুন, এখন যেই পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে, যেই সাইক্লোনের মতো কোভিড জেকে বসেছে, আর পরীক্ষা করলেই দেখা যাচ্ছে পজিটিভিটি 39, 31, 32% আমরা যেগুলো পরীক্ষা করছি। সুতরাং যে কোনো জ্বর, কাশি, সর্দি হলে সেটিকে পটেনশিয়ালি কোভিড মনে করেই চিকিৎসা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা করতে না পাচ্ছেন। এটি নিয়ে অবহেলা করবার কোনো সুযোগ নেই। জি স্যার, এই সময়ে যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন শিথিল করা হচ্ছে কঠোর বিধিনিষেধ, খোলা হচ্ছে কোরবানির পশুর হাটও, তো করোনার ভয়াবহ পরিস্থিতি এর ফলে কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, অলরেডি আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে আছি, এবং যেভাবে সংক্রমিত হয়েছে, আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে এই প্রশ্ন করেন, এখন কিন্তু সারা দেশ করোনা ফিভারে আক্রান্ত, গ্রাম, উপজেলা, জেলা থেকে শহর পর্যন্ত। এই মুহূর্তে আমাদের এক্সিটের দুইটা রাস্তা রয়েছে। একটি হচ্ছে যে একটু সক্ষমতা প্যারালালি বৃদ্ধি করা, আমরা মানুষের মৃত্যুর হারটা যদি কমিয়ে নিয়ে আসতে পারি। পাশাপাশি যে কথাটি বললাম, আপনি যদি স্বাস্থ্যবিধিটি মানানোর জন্য বাধ্য করতে পারেন, মাস্ক পরতে যদি বাধ্য করতে পারেন, তাহলে পরে এই সমস্ত কিছুই একসাথে যেই জায়গাটা সমন্বিত উদ্যোগ নেওয়া যায়, তাহলে আপনি হয়তো এখান থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। আদারওয়াইজ গরুর হাট এবং অন্যান্য যেগুলো হচ্ছে সেগুলো যদি স্বাস্থ্যবিধি না মেনে করা হয়, এর পরবর্তী স্টেপটি কি অপেক্ষা করছে সেটি বলার অবকাশ নেই। জি স্যার, জয়নাল আবেদিন নামে আরো একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হলে কি কি বিশেষ লক্ষণ দেখা দিতে পারে, ডেল্টা ভেরিয়েন্ট থেকে রক্ষার উপায় কি, তিনি জানতে চাইছেন। দেখুন, আমি যেটি দেখতে পাচ্ছি এখন ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্ট, যেহেতু সরাসরি রোগী চিকিৎসার সঙ্গে আমরা জড়িত, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নো এজ ইজ ইমিউন। খুব অল্প বয়সের মানুষজন মারা যাচ্ছে, 20, 25, 29, 35, 40, কোনো রিস্ক ফ্যাক্টর ছাড়াও। এটা ইন্ডিকেট করছে যে এই ভাইরাসটির সরাসরি ফুসফুসে আক্রমণ করার ক্ষমতা আগের সমস্ত ভাইরাসের চেয়ে অনেক বেশি। এবং দেখা যাচ্ছে যে আপনার মানুষজন মনে করছে যে সে সংক্রমিত হলে সেরকম একটা উপসর্গ নেই, কিন্তু সাডেনলি খারাপ হয়ে যাচ্ছে এই পেশেন্ট গুলো, যে কারণে নো এজ ইজ ইমিউন, সবাই রিস্কের মধ্যে আছেন। এবং এই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতার পাশাপাশি তার মানুষের যে ক্ষতিকর প্রভাব সেটিও বেশি বলেই মনে হচ্ছে আমাদের কাছে। জি স্যার, সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, অথচ অনেকে বলছেন যে দেশে করোনা মুক্ত করতে হলে একটি এক্সিট প্ল্যান করা দরকার, তো আপনার পরামর্শ শুনতে চাই যে দেশকে করোনা মুক্ত করতে হলে আসলে স্বল্প মেয়াদে, মধ্য মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে কি কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? যেটি হচ্ছে, এখন আমার মনে করেন যে আমি আর্গুমেন্ট ওয়্যার উই আর এট দি মোমেন্ট, আমরা এখন যেখানটায় আছি, আমাদের এই যে ধরেন আপনি পানিতে ডুবে গেলে মানুষ নাকের একটু উপরে পানি থাকা আর মাথার উপরে থাকা কিন্তু একই সমান, আপনি কিন্তু শ্বাস নিতে পারবেন না। এখন অবস্থাটা এমন হয়েছে যে এত বেশি রোগাক্রান্ত এবং এত বেশি রোগে আমরা জর্জরিত, এই মুহূর্তে হচ্ছে ইমিডিয়েট যেটা, সবগুলি কাজ কিন্তু প্যারালালি করতে হবে, সিকোয়েন্সিয়ালি কাজ করার কোনো সুযোগ নেই। ধরেন আমি এখন চিকিৎসা সক্ষমতা বাড়াবো, তারপর ভ্যাকসিনের জন্য যাব, তারপর অন্য জিনিস যাব, সেটা না। আমাকে যেটি করতে হবে, আমি আগেই বলেছি, এই ওয়েবটাকে ভ্যাকসিন দিয়ে এই মুহূর্তে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাহলে এই ওয়েবে আমরা দুইটা কাজ করব। এক হচ্ছে আমাদের চিকিৎসার যে সক্ষমতাটাই, সেটিকে যতটুকু সম্ভব, আমি বারবারই বলছি, যতটুকু সম্ভব কনভেনশনাল ওয়েতে না, মানুষের জীবন সবার আগে। প্রয়োজন হলে আমরা এমন ভাবে বৃদ্ধি করব যে টেম্পোরারি কিছু হাসপাতালের মতো করে মানুষকে আগে চিকিৎসার হাতে আনবো। এটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। ওকে, নেক্সট লেভেল বিষয়টা হচ্ছে এই একই সঙ্গে প্যারালালি আমরা প্রত্যেকটি মানুষকে মাস্ক প্রয়োজন হলে সরকারিভাবে পৌঁছে দিয়ে তাদেরকে পড়তে বাধ্য করব। আমি বারবার কথাটি বলছি, পড়তে আমরা বাধ্য করব, তার কোনো যুক্তি আমি শুনবো না। বিকজ যে আজকে মাস্কের বিরুদ্ধে বলছে যে মাস্ক পরে তার অসুবিধা হচ্ছে না, অন্যের সমস্যা হচ্ছে না, এই ধরনের লোকগুলো যারা মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কথা বলছে, তাদেরকে আইডেন্টিফাই করে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত।
দ্বিতীয় হচ্ছে আপনি কয়েকজনকে পানিশমেন্ট দিতে পারলে বাকিরা কিন্তু করতে বাধ্য হবে। তাহলে একদিকে আপনি চিকিৎসার একটা ব্যবস্থা করলেন দ্রুততার সঙ্গে, খুব অল্প সময়ের মধ্যে। আরেকদিকে সংক্রমণটা বন্ধ করবার জন্য এখন একমাত্র অস্ত্র হচ্ছে মাস্ক পরা। যেহেতু সব জায়গায় ছড়িয়ে গেছে, আপনি এখন শাটডাউন, লকডাউন, কারফিউ কাজ হবে না, সব জায়গায় ছড়িয়ে গেছে। সুতরাং মাস্ক পরে একজন থেকে আরেকজনের ব্যারিয়ারটি তৈরি করেন। তাহলে একদিকে সংক্রমণটা আপনি কমালেন, আরেকদিকে চিকিৎসা সক্ষমতাটা কিছু বৃদ্ধি করলেন। প্যারালালি আপনি ভ্যাকসিনের যত রকম, যেহেতু অলরেডি অনেক ভ্যাকসিন চলে আসছে আমাদের এখানে, এবং ভ্যাকসিনের আগামী ডিসেম্বর পর্যন্ত 10 কোটি ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনা হয়েছে। সুতরাং ইপিআই প্রোগ্রামকে কাজে লাগিয়ে উপজেলা, জেলা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে একযোগে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে প্রয়োজন হলে সরকার স্বতঃপ্রণোদিত হয়ে রেজিস্ট্রেশন করুক। তাদের রেজিস্ট্রেশন করতে হবে, নট নেসেসারিলি সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গিয়ে যেই ঝক্কি ঝামেলা হচ্ছে। প্রত্যেকেরই এনআইডি কার্ড গভর্নমেন্টের কাছে আছে, ভোটার আইডি আছে, গভর্নমেন্ট তাদেরকে অটো রেজিস্ট্রেশন করে দিবে। প্রয়োজনে অটো রেজিস্ট্রেশন করে তাদেরকে টেক্সট পাঠাবে, আপনার ওই সেন্টারে এই সময় ভ্যাকসিন দিতে হবে। সমগ্র দেশের মানুষকে, সমগ্র ব্যবস্থাপনাকে একযোগে প্যারালালি কাজ করে ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুততার সঙ্গে একদিকে শেষ করতে হবে, যাতে পরবর্তী ওয়েভটা আমাদের অত বেশি প্রবলেম তৈরি করতে না পারে। এটি হচ্ছে একটা হচ্ছে শর্ট টার্ম ব্যবস্থা, হচ্ছে এক্ষুনি চিকিৎসা ব্যবস্থায় আওতায় নিয়ে আসা, পাশাপাশি হচ্ছে যাতে সংক্রমণটি আর না বাড়ে, আর আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা প্যারালালি চালানো। আপনি যদি মোটামুটি একটা জায়গায় নিয়ে আসতে পারেন, ধরেন যে কিছুটা সংক্রমণটা যদি নিম্নমুখী করা যায়, তখন আমাদের কাজ হবে একদিকে ভ্যাকসিনেট করা, আর একদিকে কন্টাক্ট টেস্ট করে রোগীগুলোকে কমিউনিটি থেকে আইসোলেট করা। তাহলে পরে আপনি টোটাল একটা এক্সিট প্ল্যান করতে পারবেন। জি স্যার, সোহরাব হাসান নামে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, টিকা নেবার পর আমার বড় ভাইয়ের রাতে প্রচণ্ড জ্বর হয়েছিল, এখনো শরীর ব্যথা আছে, আমি আজ টিকা নিয়েছি, রাতে যদি জ্বর আসে তাহলে সেক্ষেত্রে কি ধরনের ওষুধ আমি খেতে পারি? সিম্পলি প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাবার দরকার নেই। এটি সামান্য জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা হতে পারে। আর যদি তার সেরকম কোনো অ্যালার্জিক রিয়াকশন না থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, প্যারাসিটামল ইজ গুড এনাফ। জি স্যার, আরো একজন প্রশ্ন করেছেন রফিকুল হক নামে, প্রথম রাউন্ডে 2 ডোজ ভ্যাকসিন গ্রহণ করার পর প্রচণ্ড জ্বর হওয়ায় টেস্ট করেছি, ফলাফল পজিটিভ, এখন করণীয় কি? আচ্ছা আচ্ছা, যেহেতু ওনার পজিটিভ হয়েছে, কয়েকটা জিনিস ওনাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে ওনার বয়স কত। আমি তো ইউনিভার্সিটি সবার জন্যই বলছি, যেই ব্যক্তিটি আক্রান্ত হচ্ছেন তার বয়সটি কত, তার সঙ্গে অন্যান্য কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, অ্যাজমা, কিডনির প্রবলেম। এগুলো থাকলে আমরা এক ধরনের ওয়েতে যাই। আর যদি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর না থেকে থাকে, ওনার যদি অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকে, টেম্পারেচারও খুব বেশি না আসে, তাহলে হি ডাজন্ট রিকোয়ার এনি মেডিসিন, সিম্পলি প্যারাসিটামল, নো আদার মেডিসিন রিকোয়ার্ড। কিন্তু যদি অনেকগুলি রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, পাশাপাশি ওনার অনেক বেশি জ্বর, কাশি বেশি থাকে, এবং খুব সিম্পল একটা যন্ত্র যেটিকে আমরা বলি পালস অক্সিমিটার, সেটি উনি যদি দেখেন যে স্যাচুরেশনটাও ফল করছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুততার সঙ্গে তার হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ করা উচিত। জি স্যার, যারা করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা বিধি কি হওয়া উচিত, এবং মাইল্ড, মডারেট ও সিভিয়ার রোগীরা কি ধরনের চিকিৎসা নেবেন, এটি যদি বলতেন। দেখুন, ডেল্টা ভেরিয়েন্ট হোক আর যেই ভেরিয়েন্টই হোক, এদের বিরুদ্ধে প্রোটেক্টিভ গিয়ার যেমন সেম, বিকজ দিস ইজ এ ভাইরাস, ভাইরাসের রুট অফ অ্যান্টি তো অ্যাক্টিভ, আর প্রোটেকশন হচ্ছে কিন্তু মিউটেন্ট বা ভেরিয়েন্টের উপরে কিন্তু প্রোটেক্টিভ গিয়ার চেঞ্জ হয় না, এবং মিউটেন্ট বা ভেরিয়েন্টের উপরে কিন্তু চিকিৎসা ব্যবস্থাও চেঞ্জ হয় না। চিকিৎসা রিমেইন সেম এবং প্রোটেক্টিভ গিয়ার অলসো রিমেইন সেম, দেয়ার শুড নট বি এনি কনফিউশন। জি স্যার, কিছুদিন দেশে স্যার আরো একটি প্রশ্ন রয়েছে, একজন দর্শক রয়েছেন ফোন কলে, দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মার্জিনা আক্তার। জি, আমি পাবনা থেকে বলছি। আমি সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। আমি কর্মরত আছি পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল ভাঙ্গুড়া জেলার খানমরিচ ইউনিয়নে। আমি প্রতিদিন প্রায় 150 পেশেন্ট দেখি। আপনার সুরক্ষা, কোনো ধরনের সুরক্ষা বিহীন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই গ্রাম অঞ্চলে কোনোভাবেই কাউকে মাস্ক পরানোর জন্য বা উদ্বুদ্ধ করলেও তারা পড়ছে না। গ্রাম থেকে আমি নিজে আক্রান্ত হয়েছি 2 বার।
এবং এভাবে আক্রান্ত হচ্ছে। এখন গ্রামের এই প্রত্যন্ত ইউনিয়ন লেভেলের সেবার জন্য আমাদের সরকারের আরো বেশি কি কি পদক্ষেপ নিচ্ছেন সে সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন হচ্ছে, জনবল জনক্ষমতা খুবই স্বল্প। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এই পদটা অনেক বেশি পোস্ট ফাঁকা আছে। গভর্নমেন্ট কেন আমাদের জনসম্পদ বাড়াচ্ছে না? এত প্যান্ডেমিকের একটা সময় আমি একা একটা সাব সেন্টার মেনটেন করছি, আমার পাশে কোনো আমার সহকর্মী নেই। এভাবে চলতে থাকলে তো আরো বেশি সমস্যা বাড়বে। গভর্নমেন্টের উচিত নয় কি জনসম্পদ বাড়ানো? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। স্যার, অনেকগুলো প্রশ্ন করেছেন ওনার, যে এর মধ্যে যেটি খুব কনসার্ন সেটি হচ্ছে যে গ্রামে বা উপজেলা পর্যায়ে মানুষজন মাস্ক পরছে না। এখনো তাদের মধ্যে একটি ধারণা যে এটি একটি সর্দি জ্বর ঠান্ডা কাশি, কিন্তু তারা এর মধ্যেই বুঝতে পেরেছেন যে তার যে অনেক নিকটত্ব হারিয়ে যাচ্ছেন। গ্রামের অনেক মানুষ কিন্তু এখন মারা যাচ্ছেন। যেহেতু রোগটি আগে মেট্রোপলিটন সিটি কেন্দ্রিক ছিল, ঢাকা শহরে বেশি ছিল, ঢাকার বাইরে যায়নি। এখন এটি প্রমাণিত যে ঢাকার বাইরে গ্রামে গঞ্জে সব জায়গার মানুষকে এটি আক্রান্ত করতে পারে। কারণ এই ভাইরাস তো চিনবে না আপনি কি খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটির লোক, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, গরিব, না কি, ভাইরাস তো দেখে দেখে ঢুকবে না। ভাইরাস সবকিছু নির্বিশেষে, জাতি ধর্ম দল মত নির্বিশেষে যে কাউকেই ধরতে পারে। সে কাউকে স্কিপ করে আরেকজনকে ধরবে না, এটি ইউনিভার্সাল। যে কারণে এখন আমাদের গ্রামের মানুষজনের মধ্যে একটি ধারণা ছিল যে তাদের মধ্যে হয়তো ভাইরাস ঢুকবে না, যে কারণে তারা সবসময় এই জিনিসটাকে ইগনোর করে আসছে। তো বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে তাদের মধ্যে পেনিট্রেট করতে পারি নাই। পেনিট্রেশন বলতে আমি বোঝাচ্ছি তাদেরকে খুব প্রপার আস্থায় আমরা আনতে পারিনি, যে কারণে তারা মাস্ক পরছে না। এখন যেই সমাধানটি করা যেতে পারে, একযোগে আমাদের স্ট্রাকচার খুবই ভালো। উই হ্যাভ গট 360 অর মোর, যেখানে আমাদের সাব সেন্টার উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে, টিএইচএফপিও যারা রয়েছেন, আমাদের সিভিল সার্জন আছেন এবং প্রশাসন থেকে ইএনও আছেন, ডিসি আছেন, তারপর আপনার সেখানটায় আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের একযোগে এবং প্রত্যেকটি উপজেলা গ্রাম একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সবার যদি বডি ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটু ঠিক করতে পারি, যে তারা তার জায়গায় দায়িত্ববোধের পরিচয় দিবেন, প্রয়োজন হলে যারা মাস্ক পরছেন না তাদেরকে কাউন্সিলিং করবেন এবং পড়ানোর ব্যবস্থা করবেন। সারা দেশে একযোগে শুধু একটি স্টেপস, যা আমরা প্রত্যেকেই বাঁচতে হলে মাস্ক পরবো, এই কমিটমেন্টে যদি আমরা সবাইকে মোবিলাইজ করে নিয়ে আসতে পারি, আপনি দেখেন ওভারনাইট আপনি কিন্তু এই সংক্রমণটা কমাতে পারবেন। দ্যাট ইজ এ ম্যান্ডেটরি পার্ট। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কমিটমেন্ট, আমি আসলে কি করতে চাই। এখন দেখবেন যে পাশাপাশি দুইজন লোকের মধ্যে একজন কিন্তু স্থির বসে থাকছে, কোনো কাজ করে না, আরেকজন দেখবেন যে অনেক বেশি কাজ করে। দুইজন মানুষেরই কিন্তু সক্ষমতা রয়েছে। যেই মানুষটি কাজ করছে না তার মধ্যে যেই সাইলেন্ট জিনিসটা আছে, সেটা যদি আপনি স্টিমুলেট করতে পারেন, সে কিন্তু আরেকজন মানুষের মতোই কিন্তু কাজ করবে। সুতরাং আমরা এই মানুষগুলোর মধ্যে বিবেকবোধ এবং সচেতনতা যদি বৃদ্ধি করতে পারি, পাশাপাশি তাদের খাদ্যের কিছু নিশ্চয়তা, তাদেরকে মাস্কটা যদি আমরা দিতে পারি, সামগ্রিক একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে যদি আমরা না করি, তাহলে এখন যে পরিস্থিতি আছে এটি ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আরো যাবে। স্যার, মাহমুদুর আলম নামে একজন প্রশ্ন করেছেন, করোনা পজিটিভ কিন্তু শারীরিক কোনো জটিলতা নেই, তাহলে হাসপাতালে যাওয়ার দরকার আছে কি? কখন হাসপাতালে যেতে হবে, কখন ওষুধ খেতে হবে? খুব সংক্ষেপে যদি স্যার উত্তরটি দিতেন। সবার কিন্তু হাসপাতালে যাবার প্রয়োজন নেই। আপনি যখন কোভিড আক্রান্ত হচ্ছেন, আপনার যদি মৃদু উপসর্গ, কিন্তু আমরা বুঝে বলিয়েছি যে মৃদু উপসর্গ যাদের খুব বেশি রিস্ক ফ্যাক্টর নেই, তারা আইসোলেশনে থাকবেন। আপনি ঘর থেকে যদি বের হন, আপনি রাস্তায় আক্রান্ত করবেন, যেই ট্রান্সপোর্টে যাচ্ছেন তাকে আক্রান্ত করবেন, যেই হাসপাতালে যাচ্ছেন পথে সবাইকে আক্রান্ত করতে করতে আপনি যাবেন এবং আপনি সংক্রমণের হারকে আরো বৃদ্ধি করবেন। খুব বেশি যাদের সিমটম রয়েছে, ধরেন অনেক বেশি জ্বর, খেতে পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, তার কাশি বেশি, অক্সিজেন স্যাচুরেশন কম, তাদেরকেই কেবল হাসপাতালে যেতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। করোনা হেল্পলাইন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।